প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় তারকাদের সম্পর্ক। ঘটনার বা বিষয়ের পেছনের গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমি সৈকত সালাউদ্দিন। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সাধারণের রয়েছে নানা কৌতূহল। অনেক তারকার উত্থানে রয়েছে আরেকজন তারকার বাড়িয়ে দেয়া হাত। আবার পলিটিক্সের অভিযোগও রয়েছে অনেক তারকার বিরুদ্ধে। তারকারা প্রেম ভালোবাসায় জড়িয়ে যান, আবার শত্রুতেও পরিণত হন। নিজেদের সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত, নাকি সম্পর্ক যাই হোক কাজ হলেই যথেষ্ট? তারকারা আরেকজন তারকার অবদান ভুলে যান, এটা কি ঠিক? পলিটিক্সটা অ্যাকচুয়ালি পলিটিক্স না, ওটা হলো নিজের স্বার্থ। মানে একজন নায়ক, তাকে যার ভাল লাগবে তাকে নিতে বলবে, কিন্তু দেখা গেল স্ক্রিপ্টের সেটা দরকার নেই। ডিরেক্টর ভাবতেছে যে এই ক্যারেক্টারটা আরেকটা নায়িকা ভালো করবে, কিন্তু ডিরেক্টর হিরো মনে করেন সে ভালোবাসে একটি মেয়েকে, ওই হিরোইনকে, তাকে জোর করে নিতে হয়। এইটাই পলিটিক্স কোনো ব্যাপার না, এটা হলো তার স্বার্থ। মানে তার যেটা বেটার সে তাকে নেবে, এতে চলচ্চিত্রের ক্ষতি হয়। পলিটিক্স তো আসলে সব জায়গাতেই হয়তো আছে কম বেশি, আর সেটা সব কর্মস্থলেই আছে। কলিগরা কলিগদেরকে একটু জেলাস করে, সবাই চায় ভালো থাকতে, সবাই চায় ভালো কাজ করতে। তবে আমি আসলে এইসবের খুব একটা ধারে কাছে থাকি না। আর যার যার কোয়ালিটি অনুযায়ী সে কাজ করেই যাবে, যার রিজিক যেখানে আছে সে সেভাবেই থাকবে। সম্পর্ক বদলায়, সময়ের সাথে অবস্থানের সাথে মানুষের সম্পর্ক বদলে যায়। আর যদি আমি বলি যে শোবিজে সবাই খুব ভালো ফ্রেন্ড, অথবা সবাই সবার সবসময় ভালো চায়, কথাটা আসলে সত্য হবে না। তবে এর মাঝেও আমরা সত্যি কথা বলতে, যেহেতু সারাদিন একসাথে থাকি, একসাথে কাজ করি, ওঠা বসা, কিছু মানুষের সাথে ফ্যামিলি রিলেশন হয়ে যায়, কিছু মানুষ বিপদে আপদে সবার আগে দৌড়ে আসে। এদের অবদানটা আসলে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো তারা অনেক ভাগ্যবান যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে কিছু আসল বন্ধু খুঁজে পেয়েছেন। যদি আমাদের দেশে অনেকগুলো শিল্পী থাকে তাহলে এই পলিটিক্সটা হবে না। যেহেতু আমাদের দেশে নায়ক নায়িকার সংখ্যা কম, একজন দুইজন, যার জন্য এটা অনেক সময় ইচ্ছা করেও প্রযোজক পরিচালক সেই পলিটিক্সটাকে স্বীকার করে সেটা করে। কিন্তু আমাদের উচিত অনেক হিরো হিরোইন, মানে নতুন নায়ক নায়িকা নিয়ে ছবি করা উচিত। আমাদের মনে হয় পলিটিক্সটা মোকাবেলা করার জন্য একটাই উপায়, সেটা হলো নতুন আর্টিস্টদের আমাদের আনতে হবে, তাহলে আর এই পলিটিক্সটা থাকবে না। দুইটাভাবেই এখন উঠতে পারবেন, যেটা তারা মনে করেন। এক হচ্ছে যে আপনি নিজে যদি কাজ করে উঠেন সেটা অনেক কঠিন, আর দুই হচ্ছে যে আরেকজনকে টেনে নামালে। কিন্তু তারা এটা বুঝেন না যে আরেকজনকে টেনে নামালে তাকে আপনি হায়েস্ট নিজের অবস্থানে আনতে পারলেন, কিন্তু আপনি উপরে যাবেন কিভাবে? তো এটা সত্যি কথা, পলিটিক্সের অথবা ব্যাকবাইটিংটা অনেক হয়, বাট দিনের শেষে তো কাজটাই থেকে যায়, অন্য কিছু থাকে না হয়তো। পেশাগত যে ব্যাপারটা আছে সেটা আসলে কারোর সঙ্গেই কারোর তেমন নাই, কারণ কোনো নায়কই কারোর সঙ্গে কাজ করতে চায় না অন্য নায়কের সঙ্গে, যার যার জায়গা থেকে একা কাজ করতে চায়। আমি হয়তো চাই যে সবাইকে নিয়ে কাজ করব, অন্যরা কেন জানি চাচ্ছে না। এই ব্যাপারটাতে আরও বেশি মানে নরম হওয়া উচিত, কারণ ইন্ডাস্ট্রির অবস্থায় খুব একটা যে উপরের দিকে সেটা আমি বলবো না। সেই ক্ষেত্রে সবাই যদি একসঙ্গে কাজ করে, এই ব্যাপারটাই আসলে আমার অনেক বেশি কষ্টও বলতে পারেন, যাই বলেন, সবার আসলে একসঙ্গে কাজ করা উচিত। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছি মিডিয়া জগতে তারকাদের সম্পর্ক নিয়ে। একজন তারকাকে নিয়ে ফিরছি বিরতির পর। বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে হাজির আমি সৈকত সালাউদ্দিন। এই পর্বের অতিথি জনপ্রিয় অভিনেত্রী নিপুণ স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ। আমাদের প্রতি অনুষ্ঠানে একটি বিষয় থাকে, আপনি যেহেতু একজন তারকা, আমরা এই অনুষ্ঠানের বিষয় রেখেছি তারকাদের সম্পর্ক। এটা বাইরের যারা দর্শক তারা যখন আসলে দেখেন তখন তো তারা আসলে তারকাদের একভাবে দেখেন, কখনো বাস্তবের প্রেমিক প্রেমিকাও মনে করেন অনেকেও হয়তো। আপনি তো একদম নতুন, আপনি যখন বাইরে ছিলেন তখন আপনি কি ভাবতেন যে তারকাদের সম্পর্ক আসলে কেমন? ট্রু, যা পড়তেন সবই সত্যি মনে হতো? সব ট্রু। এসে কি দেখলেন? না, আসলে যেটা বলছে বা যেটা হচ্ছে অতটাও ট্রু না। আমাদের একটা রেগুলার লাইফ আছে, আমরা আসলে সবার মতোই জীবন আসলে। রাইট। আপনি যখন নতুন আসলেন তখন কি ধরনের সহযোগিতা পেয়েছেন বা পাননি? সহযোগিতা অনেক পেয়েছি,
আচ্ছা এটা আসলে সত্যি কথা, সহযোগিতা না পেলে আমি খুব ইনডিসিশনে ছিলাম যে আচ্ছা আমি ঢাকায় থাকবো, আর থাকলেও আসলে জায়গাটা আমার জন্য একদম মানে নতুন বলা ঠিক হবে না, আমি জায়গাটা আমার কমফোর্টেবল হবে কিনা কমফোর্টেবল, প্লাস আমি কাউকেই চিনি না। আপনি প্রথমে তো একটা বিগ বাজেটের মুভি কাজ করেছেন, এবং ওখানে যেটা হতো যে এখন আসলে একটু অ্যাপ্রিসিয়েশনটা অনেক কম হয়। আচ্ছা এখন কিন্তু নতুন আর্টিস্টরা আসলে যেমন দেখবেন যে অ্যাপ্রিসিয়েশনটা অনেক কম করছে, একটু মনে হয় খুদ ধরছে যে না এটা এই মেয়ে দিয়ে হবে না বা ওটা না। কিন্তু আমি যখন আসছি তখন কিন্তু খুব অ্যাপ্রিসিয়েশন, মানে ভুল তো অনেক করছি। পিতার আসন, হ্যাঁ পিতার আসন, ভুল তো অনেক কে করছে। ছিলেন আপনার সহশিল্পী? আমি ছিলাম, আমার সাথে আমার কোয়ার্টিস্ট ছিল শাকিব খান, তারপর ছিল অপু বিশ্বাস, ছিল আমিন খান, রাজাক ভাই ছিলেন। হ্যাঁ উনি তো সেন্ট্রাল ক্যারেক্টার একদম, আর উনি আমার বাবার ক্যারেক্টারে ছিলেন, আর সুচরিতা ম্যাডাম। আসলে এত বড় বড় আর্টিস্ট ওটার মধ্যে, তো সেই জায়গা থেকে ওনারাই সবসময় বলতো যে একটি স্টিল আসছে, তখন না আসলে স্টিলের প্রতি খুব একটা আকর্ষণ থাকতো, যে পদ্মাতে কি দেখা যাবে সেটা তো না, তার আগে হলো যে অ্যালবাম আসছে আচ্ছা অ্যালবাম দেখবো, অ্যালবাম দেখে না খুব অ্যাপ্রিসিয়েট করতো যে থাকো এখানে, থাকলে ভালো করতে পারবা, না থাকো ইয়ে করো। তো এখন জানি না, এখন মনে হয় অনেকটুকুই এই জিনিসটা কম আছে, মানে অ্যাপ্রিসিয়েশনটা কম পায় অনেক সময় নতুনরা। অনেক। আপনি অনেক সিনেমায় মানে দুই নায়িকার সিনেমাও করেছেন আর কি, আপনার অভিজ্ঞতাটা কি আসলে? যে সাধারণত আমরা শুনি যেটা যে দুই নায়িকা থাকলে এক নায়িকা আরেকজনকে একটু চাপানোরই চেষ্টা করেন, যে না নায়কের সাথে আমার মিলটা হতে হবে, বা ওর ক্লোজ শট বেশি নেওয়া হচ্ছে কিনা, এরকম তো ব্যাপার হয়। এই জায়গাটাতে একটা ভুল করে। আচ্ছা, কারণ আমাদের দেশের মানুষরা খুব মানে ইমোশন, কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় কথা যে আমাদের মহিলা অডিয়েন্স চোখের পানির কিন্তু মহিলারা সহ্য করতে পারে না। তাই মিলটা যখন আরেকজনের সাথে হচ্ছে, কিন্তু তখন দেখা যাচ্ছে যে ভালোবাসাটা আমার বেশি থাকে। আচ্ছা, মানে স্যাক্রিফাইস করেও আপনি, হ্যাঁ ভালোবাসাটা আমার দিকে বেশি থাকে। অনেক প্রত্যেকটা জায়গায় দেখা গেছে যে হয়তো আমার সাথেই ভালোবাসাটা ছিল, কিন্তু সামহাও কোন প্রথম ছবিতে আপনি শাকিবকে পেয়েছিলেন, হ্যাঁ আমি এরপর আর শাকিবকে পান নাই। মানে স্যাক্রিফাইসই করলেন শাকিবকে? না, প্রথম ছবিতে স্যাক্রিফাইস করতে যাচ্ছিলাম, কিন্তু সেটা হলো সিঁড়ি থেকে পড়ে টরে ওখানে, মানে ওখানে আসলে অপু আমার ভাইয়ের বউটাও থাকে। সেক্ষেত্রে কি মনে হয় যে আপনার মানে এই যে একটা ধরেন চাপা পলিটিক্স বা এটা নায়িকাদের ক্যারিয়ার তৈরি করতে সমস্যা হয়, বা অনেকে সমস্যায় পড়ে যান? হ্যাঁ অবশ্যই অনেকে সমস্যায় পড়ে যায়, কারণ আমি মনে করি যে সবার লাক আমার মতো নাও হতে পারে, কারণ আমি তারপরে টিভিতে অনেক কাজ করেছি, মানে আপনার অপশনস ছিল, আমার অপশনস ছিল, আপনি ক্রিয়েট করেছেন। হ্যাঁ আমার টিভি পর্দার অনেক ভালো ভালো কাজ আছে, যার কারণে সেখান থেকে আমার একটা অজ্ঞাতনামার মতো মুভিও হয়েছে। তারপর আমার মোশাররফ করিমের খুব ভালো একটা নাটক, অনেক দর্শক জনপ্রিয়তা ছিল। তো সেটা থেকে অন্যদের একটু প্রবলেম হয়ে যায়, অন্যরা হয়তো আমার মতো সেই জিনিসটা ক্রিয়েট করতে পারে না, তারা হয়তো হারিয়ে গিয়েছে অনেকে। আমি ব্যর্থতার আলোচনাগুলো কি অনেক বেশি হয়, বা কারা করে বেশি? যারা নিজেরা ব্যর্থ। অ্যাকচুয়ালি আচ্ছা, ব্যর্থতা আমি তখনই খুঁজবো যখন আমার ওই টাইম থাকবে যে আমি নিজে ব্যর্থ হয়ে যাচ্ছি। আমরা বিরতির পর আরও আলোচনা নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, বিরতির পর আলোচনা করব আরও অনেক বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন নিপুণ। বিরতির পর ঘটনার পেছনে গল্প নিয়ে বিহাইন্ড দ্য স্টোরি অনুষ্ঠানে আবারও হাজির আমি সৈকত সালাউদ্দিন। আমাদের সাথে আছেন নিপুণ। শোবিজে কি আউট অফ সাইট আউট অফ মাইন্ড কিনা, নাকি এখন অনেক অপশন ক্রিয়েট হওয়াতে এটি আর ঠিক না? এখন আসলে অনেক অপশন আছে। আচ্ছা, এখন যেটা হয় যে লাইক মানে ধরেন অনেক শো হয়, কিন্তু অনেক ভালো ভালো কর্পোরেট শো হচ্ছে, তারপর ফেসবুক আছে। আমি এভরিডে যদি একটা করেও ছবি আপলোড করি এবং একটা করে নিউজ দেই, তাহলে কিন্তু মনে হবে যেন আমি অনেক কাজ করছি। আর আরেকটা যেটা থাকে যে মানে আপনি আছেন, হ্যাঁ আমি আছি, কিন্তু আগে এটা ছিল না। আসলে আগে খুব ডিফিকাল্টি ছিল যে এক বছরে যদি আপনার কাজ না থাকতো, আউট অফ সাইট আউট অফ মাইন্ড এটা হয়ে যেত। এখন আপনার মতো করে চরিত্রের অভাবের কারণে আপনি আর সিনেমায় বিষয়টা কিরকম? সে ধরনের চরিত্র আসছে না, সে ধরনের চরিত্র আসছে না। তারপরে ব্যাপার হলো যে মানে যারা আসে কাজ করতে বা মানে স্ক্রিপ্ট নিয়ে, ওটাও আমার কাছে
ওরকম বিশ্বাসযোগ্য মনে হয় না, যা বলছে সেটা উনি স্ক্রিনে করতে পারবে। তো মানে আমার এতদিনের এক্সপিরিয়েন্সে তো আমি বুঝতে পারি যে আসলে কতটুকু আপনি করতে পারবেন কি কতটুকু আপনি করতে পারবেন না। আপনি তো অনেকের সাথে কাজ করেছেন, আপনার তাদের সাথে আপনার সম্পর্ক বা কোঅপারেশনগুলো কেমন ছিল? কোঅপারেশন যেটা ছিল যে মানে সেটাকে আপনি যখন রাজ্জাক ভাই কেমন, আপনি খুবই ভালো ছিল, খুব ভালো। মানে বললাম না যে আমি কাজ করতে পারতাম না হলে ওনার সাথে আমি ফার্স্ট শট দিতে গিয়ে কিন্তু আমি মানে ভয়ে আমার মুখ থেকে কিছু বের হচ্ছে না। প্রথমত হলো আসলে এই জায়গাটার ব্যাপারটাই আমি জানি না, তার মধ্যে হলো যে উনি যখন সামনে দাঁড়ানো অ্যাকচুয়ালি মানে যেটা আমার আম্মু বলা যায় যে ওনার একজন ফ্যান না, মানে ইজ এ ড্রিম, ড্রিম কামস ট্রু, ব্যাপারটা এরকম। সেখানে তখন উনি আমাকে বললো যে আসলে চিন্তা করো যে আমি ক্যারেক্টার, উনি বাবা বললো যে চিন্তা করো যে তোমার বাবাই বাজারটা নিয়ে আসছে, জিনিসটা কেমন হবে, তুমি হাসতে চাইলে হাসো, যা করো। হ্যাঁ, মান্না ভাই অনেক হেল্পফুল ছিলেন। হেল্পফুলের মধ্যে যেটা হলো যে মান্না ভাই খুব, মান্না ভাইয়ের সাথে আপনি যে মুভিগুলো করেছেন সেখানে একদম সলোই ছিলেন আপনি। হ্যাঁ, ওই ছবিগুলো বেশ ভালোও ছিল। আর মান্না ভাই যেটা যে হেল্পফুল কি বলবো, আসলে মান্না ভাইয়ের ছবিগুলোতে সবসময় খুব ছিল অ্যাকশন ধাঁচের ছবি, তারপর সোশ্যাল অ্যাকশন। হ্যাঁ, সোশ্যাল অ্যাকশন। শাকিব খান ভালো ছিল, খুবই মানে ভালো ছিল বলতে একদম প্রথম নায়ক বললেও ভুল হবে, অ্যাকচুয়ালি আমি প্রথম শাকিবকে দেখি আর কি, মানে এই ইয়েতে আমি কাজ করতে এসে ওকে দেখলাম। শাকিবের সাথে যেটা ছিল যে লাইক একটা ফ্রেন্ডলি ইয়ে ছিল। এখন কেমন সম্পর্ক? এখন তো শাকিব খান আসলে ভারতে বিজি। আচ্ছা, এই কারণে সম্পর্কে ভাটা পড়েছে? না, সম্পর্কে ভাটা পড়েছে বলাটা আসলে ঠিক হবে না। আচ্ছা, এখন আসলে দুজনেই আমার আসলে বলা যায় যে ফ্রেন্ড টাইপের। আচ্ছা, অপবিশ্বাসের সাথে আপনার কেমন সম্পর্ক? অপবিশ্বাস যেহেতু আমার একটা বিউটি সেলুন আছে, আচ্ছা, যেহেতু ওখানে সে সৌন্দর্য বিষয়ের জন্য যায় বিভিন্ন কাজ করতে, ওর সাথে অবশ্যই আমার দেখা হয়, এবং দেখা হলে আসলে তো তখন। আপনার কি বান্ধবীর সাথে সম্পর্ক, মানে বান্ধবীর সাথে সম্পর্ক বেশি বলে কি বন্ধুর সাথে সম্পর্কে কোনো ভাটা পড়ছে কিনা? না, এখন বন্ধু তো ওখানে যায় না, এখন বান্ধবী যেহেতু যায়, বান্ধবীর সাথে অলওয়েজ কথা হয়। তো বান্ধবী গেলে তো যেটা করতে হয়, এত বছরের সম্পর্কে তো একটা আসলে মানে ফ্যামিলির মতোই হয়ে গিয়েছি, অনেক কিছুই জিজ্ঞেস করি, কেমন আছে বাচ্চাটা বা কি আছে বা কি হবে। তারপর কোআর্টিস্ট হিসেবে কখনো অপবিশ্বাসের সাথে আপনার জীবনও হয়নি, সত্যি কথা যেটা। আচ্ছা, কো-আর্টিস্ট হিসেবে সেটা ছিল যে অপু যেত একটা রুমে বসে থাকতো, আই ডোন্ট নো হাউ, আমাকে কেউ ভাবে বসে থাকতে বললে আমি জীবনে বসে থাকতে পারবো না, যে আমি কারোর সাথে কথা বলবো না, কিছু বলবো না, অনলি শর্ট দিব, ওই রুম থেকে আবার চলে যাবো, নট পসিবল। কো-আর্টিস্ট হিসেবে সবচেয়ে খুব আনন্দ নিয়ে কাজ করেছেন এরকম অ্যাক্ট্রেস কারা কারা আছেন? পুনি আপুর সাথে খুব মজা করে করেছে, মানে এটা কক্সবাজারে আউটডোর ছিল, আর উনি খুব যোগ করে, খুব কথায় খুব মানে ভালো ছিল। আর আরেকটা যেটা শাবনূর আপুর সাথে আমি যে ছবিগুলো করেছি, আসলে ওনার সাথে আমার ইন টুগেদার স্ক্রিন আমাদের খুব কম ছিল। আর কম থাকার আরেকটাও যেটা ছিল যে চাঁদের মতো বউতে বলা যায় যে এক পর্যায়ে আমার কাছে একটু, যেহেতু একটা ছবি করে ফেলেছি, আমার প্রাণের স্বামী, আমি জানি ওনার অ্যাক্টিং স্কিল কতটুকু, তো চাঁদের মতো বউতে আমি নিজেকে ওইভাবে প্রিপারেশন করে ফেলেছি যে এখন ওনার সাথে মজা করার থেকে তখন আমার মাথায় আছে যে না, ওনার সাথে আমার এত বড় ড্রামা, আমাকেও ড্রামাটা ওইভাবে যেতে হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কি, যেহেতু আজকে আমাদের বিষয়টা হচ্ছে তারকাদের সম্পর্ক, সো আপনি কি কাউকে ধন্যবাদ দিতে চান শোবিজে আপনার এই অবস্থানের জন্য? এই অবস্থানের জন্য অনেককেই আসলে ধন্যবাদ দিতে হয়, কিন্তু তার মধ্যে প্রথম যার নামটা আসবে তার নাম হলো শাকিব খান। এই জন্যই আসবে, আসলে আমি মনে হয় আরেকটা শোতেও বলেছিলাম, আই এম রিয়েলি গ্রেটফুল যে ওর সাথে আসলে একটা প্রথম শট ছিল গানের, যেটা সারাদিন কিচ্ছু হয়নি, এবং আমিও চিন্তা করেছি যে আমি ছবিটা ছেড়ে দিব, আমি কাজ করব না, এটা দিয়ে আমাকে হবে না। বাট রাতের বেলা শাকিব বলছিল যে এটা চেঞ্জ করেন, চেঞ্জ করে একটা নাচ টাচের কিছু দেন, সলো কিছু করেন। সো অফকোর্স আই থ্যাংক ইউ টু শাকিব খান। তারপর হলো
আমাদের প্রয়াত মান্না ভাই আসলে আমি 2007-এ কিন্তু চলেই গিয়েছে একটা ছবি করে, উনি আমাকে টেনে 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 নিয়ে আসছে আবার ওখান থেকে, যে না আসো 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 এখানে কাজ করো। তারপরে হলো যে রাজা খানকে, মান্না ভাইকে খুব মিস করি আমরা। আমি খুব করি, আমার মনে হয় যে ওনার ভিতরে একটা লিডিং পাওয়ার ছিল। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে তারকাদের সম্পর্ক নিয়ে আলোচনা করলাম, বাট আমরা চাই যে আপনাদের সম্পর্কগুলো আসলে অনেক আন্তরিক হোক। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে ফিরে আসবো আবারও কোনো ঘটনার বা বিষয়ের পেছনে গল্প নিয়ে। 21 টেলিভিশনের সঙ্গেই থাকুন।